ছোট্ট দেশ, জনসংখ্যা মাত্র ৬০ লাখেরও কম, কিন্তু সুখের সূচকে তারা বারবার শীর্ষে। এমনই এক দেশ ডেনমার্ক। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বহু বছর ধরেই ডেনমার্ক বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা এত সুখী? উত্তরটা সহজ নয়, কারণ সুখ এখানে কোনো বিলাসিতা নয়, এটা এক জীবন দর্শন। ডেনিশরা বিশ্বাস করে, আ গুড লাইফ ইজ নট অ্যাবাউট হ্যাভিং মোর, ইটস অ্যাবাউট ফিলিং এনাফ। অর্থাৎ জীবনের আনন্দ তখনই আসে যখনই আপনি বুঝতে পারেন আপনার যা আছে তা আপনার জন্য যথেষ্ট। ডেনিশ সমাজে একে অপরের প্রতি গভীর বিশ্বাস বিদ্যমান। এখানে মানুষ সরকারের উপর ভরসা করে, আবার সরকারও জনগণের উপর। দুর্নীতি সূচকে ডেনমার্ক বহু বছর ধরেই বিশ্বের সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ। অন্যদিকে সমতা তাদের সমাজের মূলনীতি। ধনী গরিবের ব্যবধান খুবই কম। যে কোনো পেশার মানুষ, শিক্ষক, ডাকপিয়ন বা ইঞ্জিনিয়ার, সবাই সামাজিক মর্যাদায় সমানভাবে সম্মানিত। এ কারণে চাকরি নয়, তারা খোঁজে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অর্থাৎ কাজের সঙ্গে জীবনের আনন্দের ভারসাম্য। ডেনিশ শিশুরা ছোটবেলা থেকে শেখে, তুমি সবার সমান আর সবাই তোমার মতোই গুরুত্বপূর্ণ। এই শিক্ষাই তাদের সমাজে তৈরি করেছে এক অনন্য বন্ধন। আজকের আধুনিক শান্তিপূর্ণ ডেনমার্ক একসময় ছিল সাহসী যোদ্ধাদের দেশ। ভাইকিংদের উত্তরসূরি এই জাতি একসময় সমুদ্র পাড়ি দিয়ে তাদের প্রভাব করেছিল উত্তর ইউরোপের নানা দেশে। খ্রিস্টীয় ৮ম শতকে জন্ম নেয় ভাইকিং সভ্যতা। তারা শুধু যোদ্ধাই ছিল না, ছিল দক্ষ নাবিক, ব্যবসায়ী ও আবিষ্কারকও। তাদের দখলে একসময় ছিল নরওয়ে, আইসল্যান্ড, এমনকি ইংল্যান্ডের কিছু অংশও। ভাইকিংদের কাছ থেকে আজকের ডেনিশ জাতির শিকড় গড়ে উঠেছে। সময়ের পরিক্রমায় যুদ্ধ থেমেছে, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখেছে একটি প্রতিষ্ঠান, রাজতন্ত্র। ডেনমার্কের রাজতন্ত্র পৃথিবীর অন্যতম প্রাচীনতম জীবিত রাজতন্ত্র। প্রায় ১০০০ বছরের পুরনো এই ঐতিহ্য এখনও টিকে আছে গর্বের সঙ্গে। ডেনমার্কের রাজা বা রানী সরাসরি রাজনীতিতে অংশ নেন না, তবুও তারা জাতির ঐক্যের প্রতীক হিসেবে মানুষকে এক সুতোয় বাঁধেন। ২০২৪ সালের শুরুতে এক ঐতিহাসিক মুহূর্তে সিংহাসন ত্যাগ করেন কুইন মার্গারেথে দ্বিতীয়, আর তার স্থলাভিষিক্ত হন কিং ফ্রেডেরিক ১০ম। ডেনিশ রাজ পরিবারের বিশেষত্ব হল তাদের সাদামাটা জীবনযাপন। রাজার সন্তানরা সাধারণ স্কুলে পড়ে। রাজ পরিবারের সদস্যরা প্রায়ই বাইসাইকেলে চলাফেরা করে, যেন তারা দেশের অন্য নাগরিকদের থেকে আলাদা নয়। রাজতন্ত্র এখানে শুধু ক্ষমতার প্রতীক নয়, বরং জাতীয় ঐক্য, ঐতিহ্য ও গর্বেরও প্রতীক। প্রতি বছর হাজারো মানুষ রাজপ্রাসাদের সামনে জড়ো হয় নতুন বছরের ভাষণ শোনার জন্য, যেখানে রাজা বা রানী রাজনৈতিক বক্তব্য নয়, বরং এক মানবিক আহ্বান জানায়। চলুন আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা আর সহানুভূতি ধরে রাখি। হাজার বছরের ইতিহাস পেরিয়ে আজকের ডেনমার্কের রাজতন্ত্র হল ঐতিহ্যের প্রতিচ্ছবি, আর গণতন্ত্র হল বাস্তবতার শক্ত ভিত্তি। এই দুইয়ের মিলনেই গড়ে উঠেছে এক শান্ত, স্থিতিশীল সমাজ, যেখানে পুরনো ঐতিহ্য ও আধুনিক মূল্যবোধ পাশাপাশি হাঁটে। ডেনমার্কে আপনি যদি একজন নাগরিক হন, তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্র আপনাকে এক মুহূর্তের জন্য একা ফেলে রাখবে না। এখানেই ডেনিশ সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি, তাদের ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ এমন এক রাষ্ট্র যেখানে সরকারের প্রধান দায়িত্ব মানুষের কল্যাণ নিশ্চিত করা। ডেনমার্কের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে। রোগ হলে হাসপাতাল বা ডাক্তারের কাছে যেতে কোনো টাকা লাগে না। এমনকি বড় অপারেশন, ওষুধ বা জন্মের সময় মাতৃত্বকালীন সেবা, সবকিছুর দায়িত্ব রাষ্ট্রের। কারণ তাদের বিশ্বাস, হেলথ ইজ নট এ প্রিভিলেজ, ইটস এ রাইট। অর্থাৎ স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মৌলিক অধিকার। শিক্ষা ক্ষেত্রেও একই ব্যবস্থা। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার খরচ রাষ্ট্র বহন করে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি মাসে সরকার দেয় ছাত্র ভাতা, যাতে তারা পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহ করতে পারে।
ডেনমার্কে কেউ বেকার হলে তাকে রাষ্ট্র নতুন কাজ খুঁজে পেতে সাহায্য করে, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, এমনকি যতদিন না সে কাজ পায় ততদিন আর্থিক সহায়তাও দেয়া হয়। এখানে কাউকে ব্যর্থতার জন্য দোষ দেওয়া হয় না, বরং সাহায্য করা হয় উঠে দাঁড়ানোর জন্য। এই বিশাল কল্যাণ ব্যবস্থার পেছনে আছে এক শক্তিশালী ট্যাক্স কাঠামো। ডেনিশরা গড়ে তাদের আয়ের ৪৫ থেকে ৫০% পর্যন্ত ট্যাক্স দেয়। তবুও তারা ক্ষুব্ধ নয়, বরং গর্বিত, কারণ তারা জানে তাদের দেওয়া টাকায় তাদের সন্তান পড়ছে স্কুলে, তাদের মা বাবা পাচ্ছেন স্বাস্থ্যসেবা, আর রাস্তা, পার্ক ও সামাজিক সেবা এগিয়ে যাচ্ছে সবার জন্য। ডেনিশ সমাজে ট্যাক্স মানে কোনো বোঝা নয়, বরং এক ধরনের বিশ্বাসের চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। নাগরিক রাষ্ট্রকে দেয় দায়িত্ব, আর রাষ্ট্র নাগরিককে দেয় নিরাপত্তা। এই সামাজিক ভারসাম্যের ফলে ডেনমার্কে অপরাধের হার কম, মানুষ একে অপরের প্রতি সদয়, আর সমাজে আছে এক গভীর সম্মান ও নিরাপত্তার সংস্কৃতি। অর্থনৈতিক সমৃদ্ধি, বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা, আর সবার প্রতি সমান সুযোগ, সব মিলে ডেনমার্কে গড়ে তুলেছে এমন এক সমাজ যেখানে মানুষ বেঁচে থাকে নির্ভয়ে, নিশ্চিন্তে এবং মর্যাদার সঙ্গে। ১৯৭০-এর দশকে যখন ইউরোপের অনেক দেশ তেল নির্ভর হয়ে পড়েছিল, তখনই ডেনমার্ক বুঝেছিল ভবিষ্যৎ জ্বালানির উৎস হবে বাতাস। আজ ডেনমার্ক বিশ্বের সবচেয়ে বড় ওয়াইন্ড এনার্জি উৎপাদক দেশগুলোর একটি। তাদের মোট বিদ্যুতের প্রায় ৬০%-এরও বেশি আসে বাতাস থেকে। তারা প্রমাণ করেছে উন্নয়ন মানে কার্বন নিঃসরণ নয়, বরং নবায়নযোগ্য শক্তির বুদ্ধিদীপ্ত ব্যবহার। কোপেনহেগেন শহর ঘোষণা করেছে এক সাহসী লক্ষ্য। ২০২৫ সালের মধ্যে কোপেনহেগেন বিশ্বের প্রথম কার্বন নিউট্রাল রাজধানী হবে। এই লক্ষ্য পূরণে তারা ঘর থেকে শুরু করে কারখানা পর্যন্ত সবখানে এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজি, গ্রিন ট্রান্সপোর্টেশন এবং রিসাইক্লিং সিস্টেম চালু করে। এখানে গাড়ির চেয়ে বেশি জনপ্রিয় সাইকেল, প্রায় ৯০% কোপেনহেগেনবাসীর একটি সাইকেল আছে। শহরে প্রতিদিন প্রায় ১২ লক্ষেরও বেশি সাইকেল যাতায়াত করে। এই সংস্কৃতি শুধু দূষণ কমায় না, মানুষের মধ্যে সৃষ্টি করে এক প্রাণবন্ত নগর জীবন, যেখানে প্রকৃতি আর নাগরিক একে অপরের সঙ্গী। ডেনমার্কে স্কুলের পাঠ্যসূচিতে আছে নেচার স্টাডিজ, যেখানে শিশুদের শেখানো হয় গাছ লাগানো, পানির অপচয় রোধ এবং বর্জ্য পুনর্ব্যবহার। শিশুদের শেখানো হয় আমরা পৃথিবীর মালিক নই, আমরা পৃথিবীর অতিথি। বর্জ্য ব্যবস্থাপনাতেও ডেনমার্ক অনন্য। তাদের ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টগুলো আবর্জনাকে জ্বালানিতে রূপান্তর করে। কোপেনহেগেনের কোপেনহেল প্ল্যান্ট তার সবচেয়ে বড় উদাহরণ। একদিকে এটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আর অপরদিকে এটি একটি স্কি স্লোপ ও পার্ক, অর্থাৎ এখানে বর্জ্যকেও আনন্দে রূপান্তরিত করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডেনমার্কের নাগরিকরা জানে পরিবেশ রক্ষা সরকার একা করতে পারে না। প্রতিটি নাগরিক মনে করে তাদের প্রতিটি ছোট সিদ্ধান্ত, যেমন প্লাস্টিক না ব্যবহার করা, সাইকেল চালানো বা গাছ লাগানো, এই পৃথিবীকে বাঁচাতে পারে। ডেনমার্কের জীবন খুব জটিল নয়, এখানে অল্পে সুখ, এটাই তাদের জীবনের মূল দর্শন। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও ডেনিশরা খুঁজে নেয় এক শান্ত মুহূর্ত, যাকে তারা বলে হুগা। হুগা মানে কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো, নিজেকে সময় দেওয়া এবং ছোট ছোট মুহূর্তে সুখ খুঁজে পাওয়া। এই শব্দটির কোনো সঠিক অনুবাদ নেই, কিন্তু এর অনুভূতি আপনি বুঝতে পারবেন যখন এক শীতের রাতে আগুনের পাশে বসে গল্প করবেন বা বন্ধুর সঙ্গে হাসতে হাসতে কফির কাপ ভাগ করে নেবেন। ডেনিশ সংস্কৃতিতে সমতা ও বিনয় খুব বড় মূল্যবোধ। এখানে কেউ বড় কেউ ছোট এমন ভাবনা নেই। একজন কর্মচারী, শিক্ষক বা ডাক পিয়ন সবাই সমান মর্যাদা পায়। তাদের সমাজে আছে একটি ধারণা, জানটি আইন, যার মূল কথা তুমি কারো চেয়ে বড় নও আর কেউ তোমার চেয়ে ছোট নয়। এই দর্শনই ডেনিশ সমাজে তৈরি করেছে সম্মান ও সহযোগিতার সংস্কৃতি। ডেনিশরা কাজকে জীবনের এক অংশ হিসেবে দেখে, পুরো জীবন নয়। তাদের সমাজে আছে এক বিশেষ ভারসাম্য, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। বিকেল ৪টার পর অফিস ফাঁকা হয়ে যায়, সবাই চলে যায় পরিবার বা বন্ধুদের কাছে।
কারণ তাদের বিশ্বাস সফলতা মানে শুধু পেশাগত অর্জন নয়, বরং সময় দেওয়া প্রিয়জনদের। ডেনিশ শহরগুলোও এই দর্শনের প্রতিফলন। রাস্তা প্রশস্ত, পার্ক সবুজ, কোথাও নেই উচ্চস্বরে হর্ন বা ধোঁয়ার কুয়াশা। সবকিছুই পরিকল্পিত, শান্ত এবং মানবকেন্দ্রিক। ডেনিশদের আরেকটি গর্ব তাদের ডিজাইন ও সৌন্দর্যবোধ। তাদের ঘরবাড়ি সহজ কিন্তু নিখুঁতভাবে গুছানো, সাদা দেয়াল, কাঠের ফার্নিচার আর প্রাকৃতিক আলো। এই ধারাই বিশ্বজুড়ে পরিচিত স্ক্যান্ডিনাভিয়ান ডিজাইন নামে। ডেনিশদের খাবার সরল কিন্তু পরিমিত। প্রতি পদে থাকে স্বাস্থ্য, স্বাদ এবং পরিবেশ সচেতনতা। ডেনিশরা শুধু শহরে খাবার খায় না, গ্রামে, দ্বীপে এবং ছাদ বাগানেও তারা নিজস্ব খাবার তৈরি করে। তাদের খাদ্য সংস্কৃতিতে মৌসুমী খাবারের গুরুত্ব অনেক। শীতকালে তারা মাছ, স্যুপ এবং গরম প্যানকেক পছন্দ করে। গ্রীষ্মে আসে তাজা ফল, সবজি এবং হালকা সালাদ। ডেনিশরা কফি এবং পেস্ট্রি প্রেমিক। প্রতিটি সকালে অথবা বিকেলে তারা ডেনিশ পেস্ট্রি বা ওয়েনার ব্রোড খায়। ডেনিশদের খাবারে আছে এক পরিবেশ সচেতন দিকও। অনেক জায়গায় স্থানীয় এবং জৈব উপকরণ ব্যবহার করা হয়। ফুড ওয়েস্ট কমানো, তাজা এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা, এগুলো ডেনিশদের দৈনন্দিন রীতি। ডেনিশ সংস্কৃতিতে প্রকৃতি বিশেষভাবে জড়িত। উইকেন্ড মানেই বাইরে বেড়াতে যাওয়া, হয়তো সমুদ্রের ধারে, হয়তো জঙ্গলে হাঁটতে। তাদের বিশ্বাস প্রকৃতির সঙ্গে সংযোগ মানে মানসিক সুস্থতা। এ কারণে তারা নিজেদের বলে, উই আর নট অ্যাবভ নেচার, উই আর পার্ট অফ ইট। ডেনমার্কের শিক্ষার লক্ষ্য মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা উৎসাহিত হয় প্রশ্ন করতে, ভিন্নভাবে ভাবতে আর তাদের নিজস্ব মত প্রকাশ করতে। ডেনিশ স্কুলের শিক্ষকরা গড়ে তোলেন সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তার পরিবেশ। শিক্ষার্থীকে শেখানো হয় ভুল হওয়া স্বাভাবিক, ভুল থেকে শেখাই আসল শিক্ষা। বিশ্বখ্যাত কোম্পানি এলিজিও ডেনমার্কের উদ্ভাবনের প্রতীক। একটি ছোট খেলনার কোম্পানি থেকে শুরু করে এলিজিও আজ বিশ্বজুড়ে সৃজনশীল শিক্ষার ও খেলাধুলার প্রতীক। ডেনিশরা জানে উদ্ভাবন হল দেশের শক্তি। শিশুদের স্বাধীনতা, শিক্ষকের সহযোগিতা এবং নিরাপদ পরিবেশ সব মিলেই তৈরি হয় একটি দেশ যা ভবিষ্যতের জন্য প্রস্তুত। ডেনমার্কের অর্থনীতি হল এক সুষম ও স্থিতিশীল অর্থনীতি। এখানে ধনী গরিবের ব্যবধান খুব কম এবং মানুষের মৌলিক জীবনমান নিশ্চিত করা হয়। এখানকার সরকার কাজ করে সমতার উপর ভিত্তি করে, যার ফলে দেশের নাগরিকরা শান্তিতে, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। বিশ্বখ্যাত কোম্পানি এলিজিও, নোভো নর্ডিক্স, ভিস্টাস সবই এখানকার উদ্ভাবনের প্রতীক। এরা শুধু ব্যবসা নয়, মানুষের জীবন মান উন্নয়নে নতুন সমাধান তৈরি করে। ডেনমার্কের জীবনযাত্রার মান শুধু অর্থে নয়, বরং সমাজের সেবার মানে মাপা হয়। স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ, সামাজিক নিরাপত্তা সব মিলিয়ে তারা বিশ্বের সর্বোচ্চ কোয়ালিটি অফ লাইফ সূচক অর্জন করেছে। ডেনমার্কে উদ্ভাবন মানে শুধু প্রযুক্তি নয়, বরং সমাজকে আরও বেশি মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলা। শহরের পরিকল্পনা, পরিবহন ব্যবস্থা, পুনঃচক্র ব্যবস্থা সবই উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবন সহজ করে। ডেনমার্কের নাগরিকরা জানে অর্থনীতি, উদ্ভাবন এবং সামাজিক নীতি একসাথে গেলে তাদের জীবন আরও সুন্দর, শান্তিপূর্ণ ও পূর্ণতর হয়। তাদের দর্শন সহজ, উন্নতি মানে শুধু ধনী হওয়া নয়, বরং সমাজের প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়ন করা। ডেনমার্ক শুধু শান্ত, সমৃদ্ধ এবং উদ্ভাবনী দেশ নয়, এটি পর্যটকদের স্বপ্নের দেশ। কোপেনহেগেনের রঙিন নদী নাইহাভান থেকে শুরু করে পুরনো শহরের পথে হাঁটতে হাঁটতে আপনি অনুভব করবেন এখানে ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতা একসাথে বয়ে চলেছে। কোপেনহেগেনের সবচেয়ে জনপ্রিয় স্থাপত্য হল আমেলিয়ান ওয়ার্কপ্লেস, যা রাজ পরিবারের গ্রীষ্মকালীন আবাস। প্রতিদিন এখানে পর্যটকদের জন্য এক আকর্ষণীয় প্রদর্শনী, চেঞ্জিং অফ দ্য গার্ড, অনুষ্ঠিত হয়। ডেনমার্কের টিভলি গার্ডেন্স বিশ্বের অন্যতম প্রাচীন থিম পার্ক।
1843 সালে তৈরি এই পার্কটি শুধু আনন্দের জায়গা নয়, এটি ডেনিশ সংস্কৃতির জীবন্ত উদাহরণ। ডেনমার্কের ছোট দ্বীপগুলো যেমন বার্নহাম ফিউন্যান, সেখানকার প্রকৃতি, সৈকত এবং ঐতিহ্যবাহী গ্রাম পর্যটকদের আকর্ষণ করে। দি লিটল মারমেড স্ট্যাচু এবং সমুদ্র তীরের নান্দনিক দৃশ্য ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করে। আর রসক্লাট ক্যাথেড্রাল, ক্রনবার্গ ক্যাসেল, হ্যামলেটস ক্যাসেল প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ডেনমার্কে পর্যটন মানে শুধু দেখার নয়, এটি একটি সংস্কৃতি ও জীবনধারার অভিজ্ঞতা। এখানে প্রতিটি শহর, প্রতিটি দ্বীপ ভিন্ন গল্প বলে। কোনো জায়গা রাজ পরিবারের গর্বের প্রতীক, কোনো জায়গা প্রাকৃতিক সৌন্দর্যের নিখুঁত উদাহরণ। পর্যটকরা শুধু ছবি তোলার জন্য এখানে আসে না, তারা আসে ডেনিশ জীবনধারা, শান্তি এবং সৌন্দর্য উপভোগ করতে। ডেনমার্কে খাবার মানে শুধু পেট ভরা নয়, এটি এক ধরনের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারার প্রকাশ। 43,000 বর্গ কিলোমিটার আয়তনের ডেনমার্কের জনসংখ্যা মাত্র 60 লাখ। অপরদিকে বাংলাদেশে জনসংখ্যা প্রায় 17 কোটি, আয়তন 1,47,000 বর্গ কিলোমিটার। এর মানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, যা শহরগুলোতে চাপ এবং সেবার উপর প্রভাব ফেলে। ডেনমার্কে মাথাপিছু আয় প্রায় 60,000 ইউএসডি, আর বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় 2,500 ইউএসডি। ডেনমার্কের নাগরিকদের জীবনযাত্রার মান অনেক বেশি। স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা সবই রাষ্ট্রের দায়িত্বে। ডেনমার্কে শিক্ষার মান বিশ্বমানের এবং বিশ্ববিদ্যালয় শিক্ষাও বিনামূল্যে। ছাত্ররা স্বাধীনভাবে চিন্তা করতে শেখে এবং উদ্ভাবনে উৎসাহিত হয়। বাংলাদেশের শিক্ষা সম্প্রসারণ হচ্ছে, কিন্তু এখনও মানের বৈষম্য এবং সুযোগের অভাব দেখা যায়। ডেনমার্ক বিশ্বের শীর্ষস্থানীয় রিনিউয়েবল এনার্জির ব্যবহারকারী দেশ। মোট বিদ্যুতের প্রায় 60% আসে বায়ু থেকে। বাংলাদেশে এখনও তেল গ্যাস নির্ভর বিদ্যুৎ এবং পরিবেশ দূষণ একটা বড় চ্যালেঞ্জ। ডেনমার্কের নাগরিকরা সাইকেল ব্যবহার করে, পুনর্ব্যবহার করে, শহরের পরিকল্পনা পরিবেশ বান্ধব। বাংলাদেশের ট্রাফিক, বর্জ্য ও দূষণ দিনে দিনে বেড়ে চলেছে। ডেনমার্কের স্বাস্থ্যসেবা সবার জন্য প্রাপ্য এবং মানসম্পন্ন। তারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স বজায় রাখে। বাংলাদেশের শহুরে মানুষ প্রায়ই দীর্ঘ কাজের চাপের মধ্যে থাকে। ডেনমার্কের সামাজিক সমতা অনেক বেশি। জান্টেলভেন দর্শন অনুযায়ী কেউ কারো চেয়ে বড় নয়। বাংলাদেশের সামাজিক বৈষম্য অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে কিছুটা বেশি। ডেনমার্কে হুগা মানে সুখ খুঁজে পাওয়া ছোট ছোট মুহূর্তে। বাংলাদেশের সামাজিক বন্ধন ও উৎসবের গুরুত্ব বেশি। দুটি দেশের জীবনধারার লক্ষ্য একই, সুখী জীবন, তবে পদ্ধতি ভিন্ন। ডেনমার্ক শুধু একটি দেশ নয়, এটি একটি মডেল সমাজ। এক ছোট দেশও বিশ্বের সামনে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে। আমাদের শেখার আছে, সুখী জীবন তৈরি করা সম্ভব যদি আমরা সমতা, উদ্ভাবন এবং সচেতন জীবনধারা গ্রহণ করি।